নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি অন্তিম পর্ব মারাশলি। শুরু আবার শেষে সেই অংশ থেকেই হয় যেখানে মাহুর শান্ত করেছিল মারাশলিকে, তাকে স্যারেন্ডার করতে বলেছিল পুলিশের কাছে। মাহুরের চোখে জল দেখে মারাশলিও সারেন্ডার করে দেয়। পুলিশ তাকে নিয়ে যায়, যেতে থাকে। হিলাল এদিকে মাহুরকে সমবেদনা জানিয়ে জানায় যে সে যে কাজটা করেছে একদম ঠিক করেছে। মাহুর আর মারাশলি দুজনেরই ভালো হবে এবং বাকি সকলেরও। এদিকে আবার দেখায় হিলালের ঘরে ব্যালকনিতে মাহুর আর হিলাল দাঁড়িয়ে কথা বলছে। মাহুর জিজ্ঞেস করছে হিলালকে সে কি আর কোনোদিনও মারাশলিকে দেখতে পাবে না। হিলাল জানায় মাহুরকে এখন যেহেতু সে আন্ডার অবজারভেশন আছে এবং তার উপর কাজ চলছে, তাহলে তাদের দুজনের না দেখা করা সাক্ষাৎ করাই উচিত। মাহুর বলে হিলালকে সে যে ধরিয়ে দিল মেহমেদকে, এর জন্য তাকে নিজের গিল্টি মনে হচ্ছে। সে কি সত্যি গিল্টি? উত্তরে হিলাল জানায় সে কোনোভাবেই গিল্টি না, এটা তার নিজের এবং সকলের ভালোর জন্যই করেছে। এই মানুষটাকে ভালোবাসে, সে অসুস্থ এবং তার সুস্থ হওয়ার প্রয়োজন। এটা তার আশেপাশের মানুষের জন্য এবং তাদের দুজনের জন্য। এছাড়াও হিলাল বলে যে মারাশলি ক্যারেক্টারটার সাথে মেহমেদ এভাবেই জড়িয়ে মাহুরের জন্য ফেসের মতো, তাই তাদের সামান্য কিছু দিনের জন্য দূরে থাকা উচিত। ওর বলে কি অদ্ভুত বিষয়, সে এতদিন এগুলো সিনেমাতেই হয় ভেবে এসেছিল, এখন তার নিজের সাথে এরকম হয়েছে ভেবে তার অবাক লাগছে। জানায় হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তাদের হেডকোয়ার্টারেও কথা হয়েছিল। ইন্টেলিজেন্সের বহু মানুষ তাদের দীর্ঘদিন পরিচয় পাল্টে কাজ করেছে, কিন্তু এরকম সমস্যার সম্মুখীন মেহমেদকে নিয়ে তারা প্রথমবার হয়েছে। ও জানতে চায় হিলালও তো তার সাথে দাম্পত্য জীবনে কি অনেকদিন ছিল, সে কি কখনো কোনো সন্দেহ করেনি। হিলাল জানায় সে তার ফাইলসে দেখেছিল, কিন্তু তখন আর তার সন্দেহজনক কিছু মনে হয়নি। সে আর ক্রস চেক করেনি এবং সে বহুবার জিজ্ঞেসও করেছিল তার ছোটবেলার বিষয়ে, কিন্তু মেহমেদ বারবার সেটাকে ড্রপ করে দিয়েছে, সেই সাবজেক্টটাকে ড্রপ করে দিয়েছে। দিকে দৃশ্যে দেখায় সাবাস মাটি খুঁড়ছে, তার মা মারা গেছে, সে তার জন্য কবরের জন্য মাটি খুঁড়ছে। ঠিক খুঁড়ে নিয়ে সে তার মাকে নিজের কোলে তুলে নিয়ে কবরে শুয়ে দেয়। পর সে কবরে মাটি চাপা দিতে দিতে বলতে থাকে তার মাকে প্রমিস করে যে সে তার মাকে কেড়ে নিয়েছে, তাদের জন্য তার এই আজকে অবস্থা, তাদের কাউকে সে ছেড়ে দেবে না, প্রত্যেককে সে দুনিয়া থেকে তাড়িয়েই তারপর ছাড়বে। কবরে মাটি দিতে থাকলে সাবাসের পেছনে সুয়াতে সে বলে সাবাস আর তাদের পেছনে প্রসিকিউটর পুলিশ সকলে পড়ে আছে, তাই তাদের সেফটি আগে দরকার। সাবাস বলে সুয়াতকে সুয়াত যদি তার উপর একটা ফেভার করতে চায় তাহলে সেই লোকটাকে অর্থাৎ স্ক্রাপ ডিলারকে খুঁজে বার করতে। তাকে এখানে বারবার বোঝানোর চেষ্টা করলেও সাবাস তার কথা শোনে না, তাকে অর্ডার করে স্ক্রাপ ডিলারকে খুঁজে বের করার জন্য। এদিকে আবার দেখায় স্ক্রাপ ডিলার খেতে খেতে কথা বলছে কাদিরের সাথে। ডিলার বলছে কাদিরকে টাকা সব থেকে আবশ্যক জিনিস এবং তাদের সেটা নিয়ে পালাতে হবে। তাদের পেছনে প্রসিকিউটর পুলিশ সবাই পড়ে গেছে ইস্তাম্বুলের। জানায় যে পুলিশ আর প্রসিকিউটর তাদের সব টাকা নিয়ে গেছে। ডিলার জানায় কাদেরকে তাকে কি তার এতই বোকা মনে হয়, তাদের যে লুকায়িত স্থান আছে সেখানে সে টাকা লুকিয়ে এসেছে। আগামীকাল কাদের যাবে এবং সমস্ত টাকা জিনিসপত্র নিয়ে আসবে, কারণ স্ক্র্যাপ ডিলার একটা বোট অ্যারেঞ্জ করে নিয়েছে। আগামীকাল বোটে করে তারা কৃষ্ণসাগরে যাবে এবং সেখান থেকে রোমানিয়া। জিজ্ঞেস করে কাদেরকে যে রফিক বলে একজন মানুষকে দায়িত্ব দিয়েছিল তাদের পাসপোর্টের জন্য, সে সব তৈরি করে দিয়েছে। জানায় হ্যাঁ, সেই দিকটা সে দেখে নেবে, সব কিছু ঠিকঠাক যাচ্ছে। ডিলার জানায় কাদেরকে সে পেপার ওয়ার্কসটা দেখবে আর স্ক্রাপ ডিলার টাকার দিকটা দেখছে। তাদের খাওয়ার মাঝখান থেকে উঠে একজনের সাথে ফোনে কথা বলতে যায়। কাদের এখানে ভয় পেয়ে যায়, কারণ পাসপোর্ট তৈরির কথা রেফিক বলে যেই ব্যক্তিকে দিয়েছিল তাকে সে বলতে ভুলে গেছে। কাদের এখানে রেফিকের সাথে কথা বলতে শুরু করে ফোনে। রেফিককে কল করে সবটা জানায় এবং বলে যে আজকে রাতের মধ্যে তাকে পাসপোর্ট জোগাড় করে দিতে হবে। বলে আরে আগে বলতে সে কেমন আছে, কারণ চারিদিক থেকে তাদের নামে অনেক কিছু শোনা যাচ্ছে। রাতের মধ্যে পাসপোর্ট চাইছে, এটা কি মজা? রাতের মধ্যে এক জায়গায় মাথা গোজার জায়গা পাওয়া যায় না। তাদের জানে এটা যদি স্ক্রাপ ডিলার জানতে পারে তাহলে তাকে কেটে কুচি কুচি করে ফেল, তার মৃতদেহের সেই টুকরোগুলোকে আবার জোগাড় করে নিয়ে সেগুলোকে নষ্ট করবে। ঠিক বলে এতে তার কি লাভ, সে কি করতে পারে? তো এখানে কিছু করার নেই। উত্তরে কাদের জানায় যে যদি এখানে কোনো ক্ষতি হয় সে রফিককেও কোনোভাবে ছেড়ে দেবে না, তাকেও সে মারবে। বলে ঠিক আছে আর ধমকি দিতে হবে না, সে দেখে নিচ্ছে, আজ রাতের মধ্যে কিছু অ্যারেঞ্জ করে নিয়ে সেটাকে জানিয়ে দেবে। আবার স্ক্রাপ ডিলারের কাছে ফিরে গেলে স্ক্রাপ ডিলার জিজ্ঞেস করে কার সাথে কথা বলার জন্য, সে খাবার ছেড়ে উঠে গেল। ডিলার জানায় পাসপোর্টের বিষয়ে রফিকের সাথে আপডেট নিয়ে কথা বলছি। ডিলার জানতে চায় এখানে কি হচ্ছে, সবকিছু ঠিক আছে তো পাসপোর্টের বিষয়? কাদের জানায় হ্যাঁ, সে আজ জানে, রাফিক জানিয়েছে আজকে রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ডিলার এখানে কাদের থেকে জানতে চায় রাফিকের এত সময় লাগলো কেন। কাদের জানায় বায়োমেট্রিকের জন্য আটকে গেছিল। ডিলার এখানে কাদেরকে ধমকি দিয়ে বলে যে যদি তাকে মিথ্যে কথা বলে বা কোনো রকমের ভুল আচরণ করলে সে তার প্রত্যেকটা বডির টুকরো করবে এবং সেগুলোকে আঠা দিয়ে আটকাবে এবং সেগুলোকে পুনরাবৃত্তি বারবার ঘটাবে। তাই কাদেরকে খুবই সমঝে চলতে দেখায় প্রসিকিউটর নিজের বোর্ড মিটিং রুমে সব মেম্বারদের সাথে
মিটিং করছে এবং তাদের সাবাস আর স্ক্রাপ ডিলারের সবার বিষয়ে, তাদের পাপের বিষয়ে বলছে। এদের জন্য যে সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই বিষয়েও জানাচ্ছে। 24 ঘন্টা তাদের ধরার জন্য তৎপর থাকতে হবে এবং যা যা প্রিকশন নিতে হবে যেন সকলে নেয়। এর জন্য তাদের কানেক্টেড যাদের যাদের অ্যালার্ট করতে হবে তারাও যেন সেগুলো করে দেয়, সেই বিষয়ে সব জানাচ্ছে। এদিকে দেখায় মিটিং শেষ হয়ে যাওয়ার পরই সেখানে হিলাল উপস্থিত হয়। জানতে চায় প্রসিকিউটরের কাছে যে তারাও কি ধরার জন্য সব প্রস্তুতি নিয়েছে আশেপাশে ক্রিমিনালদের। প্রসিকিউটর জানায় হ্যাঁ, সেই বিষয়ে সব প্রস্তুতি নিয়েছে, তারা সার্চ ওয়ারেন্টও বের করেছে এই নিয়ে, তাদের টিম যথেষ্টভাবে সচেষ্ট। কি কথা প্রসিকিউটর হিলালকে জিজ্ঞেস করলে হিলাল বলে হ্যাঁ, তারা নতুন টিম তৈরি করেছে এবং সেই বিষয়ে ইন্টারেস্টেড তারা। সাবাস আর স্ক্রাপ ডিলার মানে জিজ্ঞেস করে বসে প্রসিকিউটর হিলালকে মেহমেদ ইনচের বিষয়ে, তার শারীরিক মানসিক অবস্থা এখন কেমন। হিলাল দুঃখিত হয়ে জানায় যে এখনো সে মারাশলি ক্যারেক্টার থেকে ঠিক মতো বেরিয়ে আসতে পারেনি, আপস ডাউন চলছে ঠিকই, এখনো সে কথাবার্তা মারাশলির মতোই বলছে। প্রসিকিউটর টোলগা জানায় সে এখনো একটু চিন্তিত, এই লোকটা এতভাবে সবাইকে ঠকিয়েছে, কে বোকা বানিয়েছে তার অ্যাক্টিং দিয়ে, কিছু এত ভালোভাবে স্টাডি করেছে যে কাউকে সে এখনো ধোকা দিতে পারে এবং সেই বিষয়ে সে সন্দেহজনক তালিকায় তাকে রাখছে। জানায় সে সবকিছু মানছে, কিন্তু এখনো সে বলবে যে মেহমেদ ইনচে খুবই অসুস্থ, তাকে তারা এখন নিজেদের কাছেই রেখেছে কিছুদিন এবং তার নিজেরও কিছু সময় দরকার এর সাথে, অর্থাৎ মেহমেদ ইনচে। এটা টোলগা জানায় সে এখনো কোনোভাবেই কনভিন্স না, সে মেহমেদ ইনচের উপর লাই ডিটেক্টর ইউজ করতে চায়। জানে নিশ্চয়ই তার এটা জব, স্যাটিসফাই না হওয়া অবধি সে যে কাজ করবে সেটা তো স্বাভাবিক। ওটা যদি চায় হিলাল নিশ্চয়ই এই বিষয় অ্যারেঞ্জ করবে, তাদের হেডকোয়ার্টারের প্রেসিডেন্টের সাথে সে কথা বল। তারপর বিদায় নিয়ে হিলাল সেখানে দেখায় সাবাস তার মায়ের কবরের উপর শুয়ে তার মাকে বলছে কেউ তাকে মারতে পারবে না যতক্ষণ না স্ক্রাপ ডিলারকে সে নিজের হাতে শেষ করছে, এই কাজটা সে কোনোভাবে হোক করেই ছাড়বে। সাবাস তার মায়ের কবর থেকে উঠে সুয়াদকে কল করে জানতে চায় যে স্ক্রাপ ডিলারের খোঁজ কি সে পেয়েছে। সুয়াদ জানায় স্ক্রাপ ডিলারকে যে সকল ব্যক্তিরা যাচ্ছে সকলকে সে জিজ্ঞেস করছে এক এক করে, তারা সকলেই খুব ভারী ভারী মানুষ, তাই একটু সমস্যা হচ্ছে। সাবাস জানায় সেও তার কাছে আসছে, এক এক করে তাদের সবার সাথে দেখা করবে আর শেষ করবে, যে করে হোক সেই কাজটা করেই ছাড়বে। এদিকে দেখাচ্ছে পুলিশের হেডকোয়ার্টারে লাই ডিটেক্টর মেশিন তৈরি করছে পুলিশ কর্মীরা এবং হিলাল সামনে দাঁড়িয়ে লাই ডিটেক্টর মেশিন কিভাবে চলে বা কাজ করে সেটা টোলগা প্রসিকিউটরকে বোঝাচ্ছে। পর দেখানো হয় মারাশলিকে সেই রুমে আনা হয়েছে যেখানে প্রশ্ন উত্তর করা হবে। মারাশলি প্রথমে এসেই সেখানে থাকা অফিসারকে জিজ্ঞেস করে তাকে এখানে কেন আনা হয়েছে, এটা দেখে তো লাই ডিটেক্টর মেশিন মনে হচ্ছে। পুলিশ কর্মী তাকে জানায় তাকে কিছু প্রশ্ন উত্তর করা হবে, তাকে সঠিক উত্তর দিতে হবে, বলেই ব্যাস হয়ে যাবে। পরই পুলিশ কর্মীরা লাই ডিটেক্টর মেশিনের সাথে মারাশলিকে কানেক্ট করে এবং তাকে প্রশ্ন উত্তর করা শুরু করা হয়। পর মেহমেদ ইনচেকে অর্থাৎ মারাশলিকে সমস্ত প্রশ্ন করা শুরু হয়। এক এক করে প্রশ্ন করতে থাকলে বোঝা যায় যে মেহমেদ ইনচে এখনো তার মারাশলি ক্যারেক্টার অর্থাৎ জেলাল চুনের মধ্যেই আছে। এখানে নিজেকে মেহমেদ ইনচে বলে অস্বীকার করে এবং জেলাল চুন ক্যারেক্টারটা স্বীকার করে। মেহমেদ ইনচের বিষয়ে তাকে বারবার প্রশ্ন করতে থাকলে সে বিরক্ত হয়ে যায়, এখানে উত্তেজিত হয়ে পড়ে এবং নিজের হাতে সমস্ত জিনিসপত্র খুলে ফেলে, লাই ডিটেক্টরের সাথে কানেকশন নষ্ট করে দেয়। ওর পার্টিশন ঘরের সামনে দাঁড়িয়ে অর্থাৎ হিলাল আর প্রসিকিউটর যেখানে আসে সেখানে চিৎকার করে বলতে থাকে তাকে এখানে কেন আটকে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হচ্ছে না কেনই বা তাকে বারবার বিরক্ত করা হচ্ছে তার পরিচয় নিয়ে। মেহমেদ অর্থাৎ মারাশলি এখানে এত বেশি উত্তেজিত হয়ে যায় যে পুলিশ কর্মীরা তাকে হাত পা চেপে ধরে এবং ডাক্তার এসে তাকে সেডেটিভ দিয়ে শান্ত করে। মারাশলি এখানে শান্ত হয়ে যাওয়ার পর হিলাল জানতে চায় তোলগার কাছে এখন কি সে কনভিন্স। জানায় হ্যাঁ, সে একদমই অসুস্থ, সে এখন খুব ভালো মতো বুঝতে পেরেছে যা যা করা দরকার তার প্রিকশনের জন্য তারা করুক, টোলগাও যদি কোনো রকমের সাহায্য করতে পারে নিশ্চয়ই করবে। জানায় টোলগাকে এগ্রি করার জন্য ধন্যবাদ, সে বুঝতে পেরেছে ব্যাপারটা। মারাশলি সাথে থাকা পুলিশ কর্মী জানতে চায় হিলালের কাছে এখন সে কি করবে। উত্তরে হিলাল জানায় তাকে ভালোভাবে নিয়ে কথা হয়েছিল, অর্থাৎ মারাশলিকে ক্লিনিকে পৌঁছতে সব রকমের সিকিউরিটি দিয়ে। এদিকে দেখায় মাহুর বাড়ি ফিরে এসেছে এবং তার মাসি জানতে চাইছে সে কি এখনো খুব বেশি চিন্তিত জেলালকে নিয়ে। ও জানায় তার মাথা থেকে তো জেলালের চিন্তা কোনোভাবেই যাচ্ছে না, সে কি করবে বুঝে উঠতে পারছে না। মাসি জানায় তাকে একটু শান্ত থাকতে, ধৈর্য ধরতে, সব ঠিক হয়ে যাবে, তাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সে ট্রিটমেন্ট হবে বা রিকভার করে যাবে। মাহু জানতে চায় এরপরও যদি কোনো কিছু ঠিক না হয়, কারণ সে নিজের চোখে দেখেছে সে তার আইডেন্টিটি কিভাবে হারিয়ে ফেলেছে, আর এই মানসিক অবস্থাটা কতটা শোচনীয়, পরও যদি কোনো কিছু ঠিক না হয় তখন মাহুর কি করবে। মাহুরের মাসি মাহুরকে সান্ত্বনা দিয়ে জানায় ভালোবাসা এমনই জিনিস এবং তার এতটাই শক্তি যে মৃত্যুর মুখ থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে, তাকে আরো ধৈর্য ধরতে হবে। এখন ও জানায় ঠিক আছে, সে তার মাসির কথা বুঝতে পেরেছে আর সে তার বেস্টটা করার চেষ্টা করবে। এদিকে দেখানো হয় অ্যাম্বুলেন্সে করে যখন মারাশলিকে নিয়ে যাওয়া হচ্ছিল তার মাঝপথেই তার জ্ঞান ফিরে আসে। বারবার জিজ্ঞেস করতে থাকে তার সাথে থাকা পুলিশ কর্মী এবং অ্যাম্বুলেন্সের লোকেদের যে তাকে বেঁধে রাখা হয়েছে কেন, সে একদম ঠিক আছে।
তার সহ পুলিশ কর্মী জানায় যে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে, সে একটু অসুস্থ, তার ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হবে। তারপর মারাশলি কোনো রকমের কথা শুনতে থাকে না, সে বারবার হাত পা ছোড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানে দেখা হয় যে তার হাত পা সব বেঁধে রাখা হয়েছে। সে বারবার নিজেকে ছাড়ানোর কথা, বাঁধন খুলে দেওয়ার কথা বলতে থাকে। কর্মী বারবার মারাশলিকে না করতে থাকলে সে এক মুহূর্তের জন্য শান্ত হয়ে যায় এবং তাকে তার নিজের কাছে ডেকে বলে তার কানে কিছু কথা বলতে। পরে নিজের হাতের বাঁধন খুলে নিয়ে পুলিশ কর্মীর বন্দুক নিয়ে তাকে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে তার হাতের বাঁধন খুলে দিতে, সেখান থেকে পালাতে চায়। কর্মী কিছু সময় না করতে থাকলেও তারপর সে সাথে থাকা অ্যাম্বুলেন্সের কর্মীকে বলে যে গাড়ি থামাতে। আসলে আবার তার পুলিশ কর্মীকে জানায় যে তার হাতের লকটা খুলে দিতে, তারা খুলে দেয়, তাদের প্রাণের দায়। পর দেখায় মারাশলি পালাতে সক্ষম হয়েছে, সেই খবরটা তার সাথে থাকা সেই পুলিশ কর্মী কল করে হিলালকে জানিয়ে দেয় পালিয়েছে, কিভাবে কি ঘটনা হয়েছিল। আর তার সাথে থাকা পুলিশ কর্মীকে অর্ডার দেয় যে সার্চ টিম রেডি করতে এবং খুঁজে দেখতে। একটা অসুস্থ মানুষকে তারা হারিয়ে ফেলতে পারে না। এদিকে আবার হিলাল কল করে মাহুরকে সমস্ত ঘটনাটা জানিয়ে দেয় যে মেহমাদ পালাতে সক্ষম হয়েছে, কিভাবে হয়েছে সেটাও তাকে জানিয়ে দেয়। হিলাল এটাও বলে যে এটা বলে সে তাকে সজাগ করে দিচ্ছে, আর হয়তো তার কাছে সে লোকও পাঠাতে পারে আর জিলিসের কাঠেও পাঠাবে তাদের কাছে যদি মারাশলি অর্থাৎ মেহমাদ উপস্থিত হয় তার জন্য। জানায় সে তো ঘরেই আছে, তার কাছে তো এখন এসে উপস্থিত হয়নি আর তার মনেও হয় না এরকম কিছু হবে। সে এই বিষয়ে কিছু জানতে পারলে বা মারাশলি তার সাথে কন্ট্যাক্ট করলে সে হিলালকে নিশ্চয়ই জানাবে। এদিকে দেখায় সাবাস দেখা করতে এসেছে একজন মাফিয়ার সাথে। এখান থেকে সে খবর পেয়েছে যে সেই মাফিয়া স্ক্র্যাপ ডিলারের সাথে বিজনেস করছে। এসেও এই কথাটা তাকে জানায় এবং জানায় যে আজকেই সে তার মাকে কবর দিয়েছে, তার মা মারা গেছে, অর্থাৎ তাকে খুন করা হয়েছে। এখানে প্রথমে তাকে সমবেদনা জানায়, কিন্তু স্ক্র্যাপ ডিলারের কথা শুনেই সে সাবাসকে তার লোকদের দিয়ে তাড়িয়ে দিতে বলে ঠিক আছে, তাকে শান্ত থাকতে, সে কিছু করছে না। সেখানে তার নিজের নাম্বারটা লিখে দিয়ে যাচ্ছে, যদি খুঁজে পায় তাকে যেন জানিয়ে। তবে সে একটা পেন নিতে গিয়ে পেনের বদলে সামনে থাকা একটা ছুরি দিয়ে তার অর্থাৎ মাফিয়ার সেই লোকগুলোকে মারে এবং মাফিয়াকেও তার গর্দানের মধ্যে চেপে ধরে মেরে দেয়। তারপর সবার রুম থেকে বেরিয়ে আসতে আসতে রিসেপশনে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করে সে তার বসকে মেরে দিয়েছে, সে তার বসকে কি খুব ভালোবাসে, তাহলে তাকেও মারতে হবে। যদি এখন বেঁকে বসে বলতে থাকে যে পুলিশকে খবর দেবে, রিসেপশনের মেয়েটি সাবাসের কথা শুনে তাকে বলে দেয় সে কাউকে কিছু জানাবে না। ও সেখান থেকে বেরিয়ে সুয়াদকে জিজ্ঞেস করে সাবাস এরপর কোন ব্যক্তির কাছে যাচ্ছে। সুয়াত একটা নাম বলে বুরহান বলে ব্যক্তি এবং সেই তাদের গন্তব্যে, সেদিকে আবার তারা এগিয়ে যায়। এদিকে দেখা মাহুর ঘর থেকে বেরিয়ে গেছে এবং বিভিন্ন মারাশলি আর তার সাথে ঘুরে ফেরার জায়গায় সে তাকে খুঁজে যাচ্ছে। সেই জায়গা থেকে উঠে গাড়িতে উঠতে গেলেই তখনই সেখানে মেহমাদ অর্থাৎ মারাশলি এসে উপস্থিত হয়। তাকে জিজ্ঞেস করে সে কোথায় পালিয়ে গেছে, এভাবে পালিয়ে বেড়াচ্ছে কেন, সে কিভাবে ট্রিট কেন হতে চায় না, তার নিজের সম্পূর্ণ কেন করতে চায় না, কেন সে সুস্থ হতে চায় না। উত্তরে মারাশলি অর্থাৎ মেহমাদ ইনচে জানায় সে কোনোভাবে অসুস্থই না, সবাইকে তার সমস্যাটা বলেছে কিন্তু কেউ বুঝতেই চাইছে না। পর মারাশলি মাহুরকে জানায় যে সে তাকে তার সত্যিটা দেখাতে চাইছে মেহমাদের, তাই তার সাথে গাড়ি করে যেতে সে মেহমাদের সত্যিটা তাকে জানাবে। মাহুর আর মারাশলি গাড়ি করে চলে যায়। এদিকে আবার দেখায় মেহমাদ তার ছোটবেলার বাড়িতে মাহুরকে নিয়ে উপস্থিত হয়েছে তার পুরনো গল্প বলতে। মেহমাদের সাথে মাহুর ঘরে এসে জিজ্ঞেস করে এটাই তার পুরনো ঘর। উত্তরে মেহমাদ জানায় এটাই সেই জায়গা যেখানে সে জন্মেছে, সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সূত্রপাত এখানে। তার ঘরে থাকা একটা ফ্যামিলি ফটো দেখে জিজ্ঞেস করে তার মা, বাবা আর ভাই এটা কি, আর এটা নিশ্চয়ই সে নিয়ে। মারাশলি উত্তরে মাথা নাড়ে, হ্যাঁ এটা তাদের ফ্যামিলি ফটো। ও জানতে চায় তার মানে তার একটা ভাইও আছে, সে এখন কোথায়। এখানে মেহমাদ অর্থাৎ মারাশলি আবার হাউ হাউ করে কেঁদে বলতে থাকে তার দেহ এখন মাটিতে এবং তার আত্মা এখন হেভেনে। আরো কেঁদে কেঁদে বলতে থাকে তার কেউ নেই, সে একেবারেই একাই দুনিয়াতে, কথা বলার মতো কেউ নেই, সে অসুস্থ, বুদ্ধিমান না পাগল, সে নিজেই নিজের পরিচয়
আশা করি তাকে ভালোই বাসতো। এরকম কি হতে পারে যে কোনো সন্তানকে তার বাবা ভালোবাসেন? যেন একদমই না, এটা কখনোই হতে পারে না। আমার জানাই কিন্তু একসময় জিনিসটা অদ্ভুত হয়ে গেছিল। তার বাবা একদমই পাল্টে গিয়েছে। ড্রিঙ্ক করতে শুরু করে, মারতে পিটতে শুরু করে, গালাগালি দিতে শুরু করে তাদের পরিবারের সকল। ওর এখানে মহারাষ্ট্রকে আবার সমবেদনা জানিয়ে শান্ত করার চেষ্টা করতে থাকে, আর মহারাষ্ট্র কাঁদতে থাকে। এদিকে আবার দেখা হিলাল বারবার করতে থাকে মেহমেদকে, কিন্তু সে তার ফোন তোলে না। এদিকে সে ব্যতিব্যস্ত হতে থাকে। এদিকে মেহমেদের ঘরে দেখাতে থাকে যেখানে মাহু তাকে প্রশ্ন করতে থাকে আর চুলের বিষয়ে মেহমেদ কি বলতে চায়। ক্যারেক্টারটা কি তার একটা ফ্যাব্রিকেশন? এখানে জানে না তারা যখন ছোট ছিল তার মা তাকে, তার ভাইকে সপরিবারে তার নিজের গ্রামে নিয়ে যেত। সেখানে তার একজন মামা ছিল, তার সাথে মেহমেদের সম্পর্ক খুব ভালো ছিল। সে কোনো কারণে টর্চার হওয়ার জন্য খুব বেশি বাইরে বেরোতে পারত না, মানুষজনের সাথে কথাবার্তা বলতে। গল্প, কবিতা, লেখন এগুলো খুব ভালোভাবে বলত। সমস্ত লেখনী নিয়ে মেহমেদের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। রাতের পর রাত এইসব সাবজেক্ট নিয়ে কথা বলত। মেহমেদেরও তার সেই মামাকে খুবই ভালো লাগত। এটাও জানে যে তাদের সেই গ্রামের বাড়ির একদম সামনের দিকে তার মামা থাকত। এখানে জানতে চায় মাহরের কাছ থেকে বাস্তবটা যখন খুবই রূঢ় এবং কঠিন হয়ে দাঁড়ায়, তখন স্বপ্নগুলোই আশ্রয়ের মতো হয়ে দাঁড়ায়, তাই না? তোরা মাহু জানে, হ্যাঁ একদমই সে সত্যি কথা বলেছে। সে জানতে চায় মাহরের থেকে সে কি অন্য কারো আইডেন্টিটি হওয়ার বা অন্য কেউ হওয়ার কল্পনা করেছে কখন? জানে বাকি সকল বাচ্চার মতো সেও করেছে। বিতে বা আশেপাশে যে কোনো সিঙ্গার বা স্কেটিং করছে, কোনো পাইলট যাকে দেখেছে, দিন মাস সপ্তাহ ধরে সেই মানুষগুলো হওয়ার কল্পনা করেছে। আবার বারবার জিজ্ঞেস করে মারাশিকে সে যদি সেই মানুষটা, অর্থাৎ তার সামনে বসে থাকা ব্যক্তিটা না হয়ে একজন যদি কাউবয় হতে ধরে নিক, সে যদি রবিন হুড হলেও কি মাহু তাকে বুঝছে না? হ্যাঁ সেটাকে নিশ্চয় বোঝার চেষ্টা করবে। এটাও জানে মানুষ নিজের আইডেন্টিটি থেকে পালাতে অন্য কেউ নিশ্চয় হতে চায়। এটা খুব মজারও মনে হয়। থেকে বেশি কঠিন জিনিসটা নিজে যে ব্যক্তিটা সে হয়ে ওঠে। জিনিসটাই মানুষকে খুবই ব্যতিব্যস্ত এবং দুঃখী করে তোলে। বাস্তবটা খুবই কঠিন। জানতে চায় মাহরের কাছে কেন এই জিনিসটা, আর কোথা থেকে এই দুঃখটা। ও জানে হয়তো আমাদের নিজেদের মধ্যে থেকেই, আমরাই হয়তো তার কারণ। সে বলে কিন্তু একটা উৎস তো জানা উচিত। ও জানে সে নিজেও জানে না এর কারণটা। এদিকে আবার দেখায় মাহু আর মেহমেদের ছোটবেলার ঘরে। মেহমেদ সেখানে তার ছোটবেলার নিজেদের ফ্যামিলির ছবি ধরত। তার ভাই মারা যাওয়ার ঘটনাটা কিভাবে মারা গেছিল, কি হয়েছিল
মেহমেতের মুখোমুখি বসে বলতে থাকে যথাযোগ্য সময় নয় যে দেখা যায় মাহুর আর মেহমত মিলে মেহমতের ভাই অর্থাৎ মৃত ভাই ইসমাইলের কবরে যাচ্ছে। এতে যেতে যেতে কথা বলছে দুজন। ও জিজ্ঞেস করে মেহমতকে এবং মেহমতও জিজ্ঞেস করে তারা দুজনকে কি এখন ঠিক আছে। উত্তরে জানায় সে জানে না, আর মাহুর বলে সে বহুদিন ধরে কোনোভাবেই ঠিক নেই। ওর এখানে মেহমতের কাছে জানতে চায় যে সে এইভাবে প্রিটেন্ড করে এতদিন কি করে থাকলো, এভাবে কি করে অ্যাক্টিং চালিয়ে যেতে পারলো। হিলালও তাকে তার তৈরি হওয়ার সমস্ত মেমোরাইজ করার জিনিসগুলো স্টাডি করাগুলো দেখিয়েছিল, ভিডিও রেকর্ডিং হয়েছিল। জানা হ্যাঁ, কাজের জন্য সে সবকিছু ভাবেই প্রস্তুত নিয়েছিল। আর এই অপরচুনিটিটা সে কি করে ছাড়তে পারতো। এক্ষেত্রে তার মেয়ে জেলিশও জড়িয়েছিল। ও জানতে চায় মেহমতকে তো সে চেনে না, কিন্তু মেহমত কি মাহুরকে ভালোবাসতে পারবে। তোরে মেহমত জানায় সে মাহুর এবং প্রথম থেকে মাহুরই আছে। মাহুরের তো এখানে কোনো সমস্যা নেই, তা মাহুরকে সবাই ভালোবাসে। মাহুর এখানে জানতে চায় মেহমত কি ভালোবাসতে পারবে মাহুর, মেহমতকে কি ভালোবাসতে পারবে মাহুর। তোরে মাহুর জানায় মেহমতকে মাহুর চেনে না। একে দেখায় মাহুর আর মেহমত দুজনেই কবরের স্থানে পৌঁছে গেছে। সাহস না করে ফিরে যেতে চাই। মাহুর বলে তার ভাইয়ের কাছে তাকে ক্ষমা চাইতেই হবে, নিজেকে ক্ষমা করার জন্য সত্যিটা তাকে ফেস করতেই হবে। এটা থেকে যত সে পালাবে তার ভেতরে ট্রমাটা তত বেশি জাঁকিয়ে বসবে। পর দেখায় মারাশলি সামনে গিয়ে বসেছে তার ভাইয়ের কবরের সামনে। ওরা নিজের মাথা ঠেকিয়ে সে ভাইয়ের কাছে স্বীকার করে যে সে দায়িত্ব নিয়ে তার ভাইকে প্রোটেক্ট করতে পারেনি, তার মৃত্যুর জন্য, তার ভাইয়ের মৃত্যুর জন্য সেই দায়ী। নিজের কল্পনার মধ্যেই সে ভাইয়ের ঘুড়িটাকে উড়ে যেতে দেখে। আকাশটা ফলো করে যেতে গেলেই সে দেখতে পায় আবার নিজের কল্পনায় হরিণটা দাঁড়িয়ে আছে কবরের দূরের স্থানে। তার কাছে যায় পেছন পেছন। মাহুর জিজ্ঞেস করে কি দেখতে পাচ্ছে, সে কি হয়েছে। আমার তাকে জানায় হরিণটা কিছুতেই যাবে না, সে নিশ্চয়ই দেখতে পাচ্ছে না, কিন্তু সে দেখতে পাচ্ছে হরিণটা কোনোদিনই তার পিছু ছাড়বে না। ওর এখানে তাকে আবার সামলানোর চেষ্টা করে, তাকে বলে তার নিজেকে সামলাতে, এখানে নিজেকে সামলাতেই হবে আর সব কল্পনা তার চলে যায়। এখন এখানে মেহমতের মনে পড়ে তার ভাইয়ের মৃত্যুর জন্য শুধু সে একা না, তার বাবা জাঙ্কম্যানও দায়ী। সেখানে খুঁজে বার করতে হবে, তাকে খুঁজে পেতেই হবে বলে সে বেরোতে যায়, কিন্তু মাহুর তাকে আবার সামনে দাঁড় করে। এখানে তার ভাই এবং মা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মেহমতের উচিত তাদের সাথে কথা বলা। ওর মেহমতকে বলে চারিদিকে কত ফুল ফুটে রয়েছে, এটা তো স্বর্গোদ্যানের মতো, এত সুন্দর জায়গায় মানুষ শান্তিতে থাকবে না, এটা হতে পারে। মেহমত বলে মাহুরকে হ্যাঁ সে ঠিক বলেছে, তাহলে তার মা আর ভাই শান্তিতেই ঘুমোচ্ছে তাই তো। ওর মেহমতের মুখের দিকে তাকিয়ে কষ্ট পেয়ে বলে সে সবসময় তার পাশেই থাকবে, তাকে চিন্তা করতে হবে না, সব সময়টাই সব ফেজটা পাস করে যাবে ঠিকই। এদিকে দেখায় মাহুর আর মেহমত মাহুরের স্টুডিওতে এসে পৌঁছেছে। তখনই মাহুরের ফোনে কল করে বসে প্রসিকিউটর টোলকা। দুজনে কুশল বিনিময় করে। মাহুর জানতে চায় যে জেলার চুনের ব্যাপারে কি কোনো নিউজ আছে। টোলকা বলে না, সেই বিষয়ে খবর করার জন্য তাকে কল করেছিল। মেহমত ইঞ্চে যদি তাকে কখনো কল করে তাহলে সে যেন কোনোভাবেই সবসময় আগেই টোলগাকে জানিয়ে দেয়। ও জানায় ঠিক আছে, সে খবর পেলে আগে টোলগাকেই জানাবে। ওর ফোন রেখে দেওয়ার পর মেহমত বলে সে কি সহজে মিথ্যে কথা বলতে পারে। ওর বলে এটা কি তার সহজভাবে কাজটা করাটাই উচিত ছিল না, কোনোভাবেই চায় না তাদের লোকেশন কেউ ট্র্যাক করতে পারে। মেহমত বলে হয়তো মাহুর চায় না, কিন্তু টোলগা তো চায়। টোলগা মেহমতকে অপছন্দ করে, এটা খুবই সত্যি। ওর এখানে তাকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে টোলগা আর যেরকমই হোক সে তার কাজের প্রতি খুবই একনিষ্ঠ। ও টোলগার সাথে কথা বলে নিয়েছে, তাদের মধ্যে সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে। তারা দুজনেই শুধুমাত্র খুব ভালো বন্ধু। সে অপছন্দ করে না কারণ সে মেহমতের ফ্যাক্টটা জানে, সুস্থতার বিষয়েও জানে। সে ভাবে মেহমত এবং মাহুর যাতে ঠিকঠাক থাকে, এখানে মেহমত মাহুরের কোনো হার্ম না করে দেয় বা আশেপাশের কোনো লোকে সেই বিষয়ে সে চিন্তিত। এখানে জানতে চায় মাহুরের কাছ থেকে এটার মানে কি বলতে চাই, ওরকে মেহমত হার্ম করবে মানে এটা। এখানে এক্সাম্পল দিয়ে বলে টোলগা হয়তো ভেবেছে সে হয়তো মাহুরকে মেহমত কেটে গুচি করতে পারে। বলে মাহুর সত্যি পাগল হয়ে গেছে, এই কাজটা মেহমত বা মারাশলি কেউই করবে না। ও তখন মেহমতের কাছে গিয়ে বলে তাদের দুজনের কোথাও চলে যাওয়া, একটু ঘুরে আসা উচিত, যেখানে মেহমতের নিজের সত্তা হতে অসুবিধা হবে না, কেউ তাকে ট্রমাটাইজ করতে পারবে না, ও তার সাথে সবসময় থাকবে। ওর এখানে নিজের মাসির একটা গ্রামের কথাও বলে, এভালিক বলে। জায়গাটা খুব সুন্দর, ছোটবেলায় ভাই বোনেরা সহপরিবারে সবাই ওখানে গিয়ে খেলাধুলা করতো, একটা বড় বাগানও ছিল সেখানে। বলে সব ঠিক আছে, কিন্তু জেলিশ তো তাকে খুব মিস করবে। মাহুর বলে জেলিশ তার আসল বাবাকে এতদিন ধরে মিসই করে এসেছে। এখানে মেহমতের আবার খারাপ লাগলে মাহুর বলে সে সত্যি কথাটাই বলেছে, জেলিশ চিরকালই তার বাবাকে খুঁজে এসেছে। যখন মেহমত ক্যারেক্টারের মধ্যে জেলাল চুল মারাশলির মধ্যে ছিল, তার বাবাকে চিনতে পারেনি, সে তো ভেবেই এসেছে অন্য কেউ। মাহুরকে তাকিয়ে থাকতে দেখে বলে সেও তো তার দিকে স্ট্রেঞ্জারের মতোই তাকিয়ে আছে। মাহুর বলে কারণ মেহমত এখনো মাহুরের কাছে স্ট্রেঞ্জারই, কোনো ব্যাপার নয়, সে খুব তাড়াতাড়ি ইউজ টু হয়ে যাবে বিষয় না। জানায় সে যদি শুধুমাত্র ইউজ টু হয়ে যায় অথচ ভালো না বাঁচতে পারে মেহমতকে, তাহলে কি হবে। মাহুর জানায় যে পার্সোনালিটি যাই হয়ে থাকুক মানুষের হৃদয়টা একই থাকে, অ্যাক্টিং এর সাথে পাল্টে যায় না, তাই চিরকাল মাহুর সবসময় পাশে থাকবে
মেহমাত ইঞ্চের। এদিকে জিলিশ আর হিলাল কথা বলছে, জানতে চাইছে তার বাবা তার কাছে কখন ফিরে আসবে, তারা কি ফোনেও কথা বলতে পারেন। হিলাল বলে যেখানে তার বাবা কাজের জন্য গেছে সেখানে কোনো রিসেপশন নেই, ফোনও নেই, তার বাবা একেবারে ফিরে এসেই কথা বলবে। সেখানে বলে তার বাবা যাওয়ার আগে বলেছিল যে তার মা যদি জিনিসটাকে সলভ না করতে পারে কেসটাকে, তাহলে হয়তো তার বাবার মুখ আর কোনোদিন জেলিশ দেখতে পাবে না। জানায় কথাটা সে জেলিশকে ভয় দেখানোর জন্য বলেছিল, হয়তো এটা কোনোভাবেই হবে না, তার বাবা একটা ট্রিটমেন্টের মধ্যে একটু আছে, তারপর ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেলে। এখন কিছু ডিফিকাল্টিস মধ্যে দিয়ে যাচ্ছে। জানতে চায় তার বাবা একজন ভালো মানুষ, তাই তো? জানা একদম খুব ভালো মানুষ, কিন্তু গুড, অনেস্ট এবং হওয়াটাই সবসময় যথেষ্ট হয় না একটা মানুষের জন্য। মানুষ জীবনে চলার পথে যে ডিফিকাল্টিস গুলো ফেস করে, ছোটবেলার হয়তো কোনো ঘটনা যেগুলো ভবিষ্যতে মানুষকে এফেক্ট করে, ওগুলোর জন্য মানুষের সমস্যা তৈরি হয়। অর্থাৎ এখানে জেলিশকে ইনডিরেক্টলি হিলাল কথাটা বলতেছে বাবার ছোটবেলার ট্রমাটাইজ হওয়ার ঘটনা। হিলাল আবার বলে জেলিশকে সে তো জানে যে তার বাবা দুনিয়ার সব থেকে স্ট্রং এবং পাওয়ারফুল একটা মানুষ, সাথে বেস্ট আর অনেস্ট। নিজে এটা পার্সোনালি জানে, কারণ যখন তার সাথে বিয়ে হয়েছে ততদিন তার সাথে সে ছিল, সেই মানুষটাকে সে খুব ভালো মতো চেনে এবং এখন অব্দি সেই মানুষটা একই রকমের আছে, একটুও পাল্টায়নি। সেটা হিলাল এবং তার মেয়ে জেলিশ দুজনেই জানে, তাই তো? তো বলতেই জেলিশ ঘুমিয়ে পড়ে। হিলাল তাকে বিছানায় রেখে ঘরের বাইরে বেরিয়ে আসে। তখনই হিলালকে কল করে বসে নেভজেদ। কল করে বলে সে মাহুরের স্টুডিওর সামনে আছে এবং সে দেখে নিয়েছে যে মাহুর এবং মেহমাত দুজনেই মাহুরের স্টুডিওর ভেতরে কোন অপেক্ষা করেছে, কিন্তু তারা এখনো ভেতরেই আছে, বেরিয়ে আসে। হিলাল বলে ঠিক আছে, জেলিশ যেহেতু ঘুমিয়ে পড়েছে তার বেবি সিটারকে ঘরে এনে সে কিছুক্ষণের মধ্যেই নেভজেদের কাছে আসছে। এদিকে আবার দেখায় মাহুরের স্টুডিওর সোফাতে শুয়ে মেহমাত এবং মাহুর কথা বলছে দুজনের ছোটবেলার বিষয় নিয়ে। মাহুর যেখানে তার মাকে হারিয়েছিল, মেহমাত যেখানে তার ছোট ভাইকে হারিয়েছিল। জানায় দীর্ঘদিন তার মায়ের কবরে এসে দেখা করতে যেতে পারেন, এখনো ভয় পাচ্ছে, কারণ ভাবছে এত কিছুর মধ্যে থেকে মাহুর একবারও দেখা করতে গেল, কথাটাই হয়তো কবর থেকে উঠে দাঁড়িয়ে তার মেয়েকে বলবে তার মা। ছোটবেলা থেকে যখনই যা সমস্যা হয়েছে তার মায়ের টিভি রেকর্ডিং গুলো সে দেখেছে, ভিডিওগুলো তার মা তার জন্য তৈরি করে গেছে। জিনিসগুলো দেখলে হার্ড টাইম গুলোর মধ্যে সে নিজেকে একটু শান্ত করতে পারে। কোনোভাবে নিজের মাকে ভোলেনি, নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে। মেহমাতেরও এই কাজটাই করা উচিত, কোনোভাবেই এখানে ইসমাইলকে ভুলিয়ে দেবে না, নিজের ভেতর বাঁচিয়ে রাখবে। আমার জানায় ঠিক আছে, মাহুর যদি তাকে এই জিনিসটা শেখায় তাহলে সে নিশ্চয়ই করবে। মাহুর বলেন সে নিশ্চয়ই তাকে এই জিনিসটা শেখাবে। মেহমাত এখানে তার ভাই এবং তার মারা যাওয়ার সময় তারা যে ঘুড়িটা তৈরি করেছিল সেটার কথাও বলে। এটাও বলে যে তার ভাইয়ের হাতগুলো তার মায়ের মতো ছিল, খুবই নরম আর সুন্দর, ভাইও খুব মিষ্টি একটা ছেলে ছিল। দুজন দুজনের বাহু আলিঙ্গনে ঘুমিয়ে পড়ে। এদিকে আবার দেখা হিলাল দেখা করতে এসেছে নেভজেদের সাথে এবং সে জিজ্ঞেস করে যে তারা দুজন কোথায় আছে। উত্তরে নেভজেদ জানায় তারা এখন স্টুডিওর ভিতরেই আছে। যে জানতে চায় হিলালের কাছে মাহুর কি মেহমাতকে তাদের কাছে সঁপে দেবে। আবার হিলাল বলে মাহুরকেও সে এই কথাটাই বলেছিল, মেহমাতের সাথে দেখা হলে তাকে নিশ্চয়ই ইনফর্ম করতে, কিন্তু সে লুকোনো পছন্দ করেছে। জেদ বলে যে আগেও তো সে তাকে এখানে তাদের হাতে সঁপে দিয়েছিল, দ্বিতীয়বার একই কাজ করবে সেটা কি মনে হয়? সেও তো এখানে কনফিউজ। তোরে হিলাল জানায় মেহমাতের জন্যই সে কাজটা করেছে, তাই সে মাহুরের সাথে কথা বলে একবার দেখতে চায়। পর হিলাল মাহুরকে কল করলে মাহুর কলটা রিসিভ করে না, কেটে দেয়। তখনই হিলাল মাহুরকে মেসেজ পাঠায়, জানে যে তারা দুজন স্টুডিওর মধ্যেই তাই আছে, মাহুরকে একাই নিচে নেমে আসতে, কারণ সে নিচে তার জন্য অপেক্ষা করছে, তাদের কথা বলা দরকার। মাহুর আবার এদিকে হিলালের সাথে দেখা করতে আসলে জিজ্ঞেস করে যে তারা তো এগ্রি করেছিল একটা কথার উপর, এখন তাহলে সে মেহমাতকে লোকালো কেন? এখনো পর্যন্ত সুস্থ নয় এটা তো জানে। বলে এটা একদম সম্পূর্ণ ভুল কথা, ডক্টর মেডিকেশন কিছু দরকার নেই, তার প্রয়োজন শুধু তার অতীতকে করা, এবং যেটা সে করবে মাহুর যদি তার সাথে থাকে। হিলালি তো তাকে একবার বলেছিল এই ক্যারেক্টারগুলো এবং জিনিসপত্রগুলো সে বেশিভাবে আঁকড়ে ধরেছিল, কারণ মাহুরকে সে হারাতে ভয় পেয়েছে। এখানে মাহুর মেহমাতকে তাকে আবার চেনাবে, যদি ভুলে যায় ততবারই চেনাবে, ততবারই তার সাথে কথা বলবে এই বিষয়ে। মেহমাত তো কথা বলেছে এইসব বিষয় নিয়ে মাহুরের সাথে। সে উক্ত করে তাদের সারাদিনের ঘটনা ভাবে তাকে তার ছোটবেলার বাড়িতে নিয়ে গেছিল, তার মা আর ভাইয়ের কবরে নিয়ে গেছে। তারা দুজনে চলে যাওয়ার পর থেকে সে কখনোই ভিজিট করেনি, সেকেন্ড টাইম জীবনে একবারের জন্য করেনি, এটাই তার প্রথম ছিল। বলে এই সমস্ত জিনিসগুলো যদি ফেক হয় তাহলে কি হবে? ওরা জানছে না যে মেহমাত তাকে মিথ্যে কথা বলছেন। ও জানায় সে তার সাথে গিয়েছিল এবং প্রত্যেকটা জিনিস সত্যি যে চোখে দেখেছে, এবং মানুষটাকে তো সে তার আগে থেকেও চেনে। এখানে হিলালের কথা বল, এই তো বলেছিল মাহুরকে সে কতটা ভালোবাসে, মাহুর এখানে সবসময় মেহমাতের পাশে থাকবে। হিলাল জানা এইভাবে কি জিনিসটা কাজ করছে? উত্তরে মাহুর বলে হ্যাঁ, কারণ মেহমাতের বিষয়ে মেহমাতকে নিয়ে মেহমাত নিজে মাহুরের সাথে কথা বলেছে খোলাখুলি ভাবে। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় মাহুর সবসময় পাশে থাকবে এবং বারবার মনে করিয়ে দেবে মেহমাতকে তার নিজের সত্তাটা। মাহুর এটাও জানায় যে
আগামীকাল সকালে তারা দুজন এখান থেকে বেরিয়ে যায়। হিলাল যদি চায় মাহুর তাকে তাদের লোকেশন বল, বিষয়টা শুধুমাত্র তাদের দুজনের মধ্যে থাকতে হবে, আর কেউ যেন না জানতে পারে। হিলাল জানায় এখানে শুধুমাত্র চায় যাতে মেহমাত আর মাহুর ভালো থাকুক, কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক। তার মেয়ে জেলিশ এর বাবা মেহমাত ইচ্ছে এখন বলে জানে, সেই কথাটা খুব ভালো মতো জানে। ঠিক আবার দেখা হিলাল নিচে নেমে এসেছে এবং নেবজেদকে বলছে তাদের এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। বলে সে বুঝতে পারছে না মানে কি, তারা কি এখানে তাদের নিতে আসে। হিলাল জানায় মাহুর এখানে ব্যাপারটা সম্পূর্ণভাবে সামলে নিয়েছে, এটা অ্যাসিওরও করেছে যে মেহমাত নিজের অতীতটাকে ফেস করে ওকে কোনোভাবে হার্ম করবে না। সে তার অতীতের সম্মুখীন হয়েছে এবং সবকিছু ফেস করেছে। এখানে তাকে এটাও জানিয়েছে যে তারা যেখানে যাবে তাকে তাদের লোকেশন প্রয়োজন হলে তারা তাদের ফলো করতে পারে। যে হিলালের কাছে জানতে চায় তার কি মনে হয় যে এইসব ব্যাপারে এগুলো সব ঠিক হয়ে যায়। হিলাল বলে কেন না, মেহমাত যে মহিলাটাকে ভালোবাসার জন্য তো কত ছোট বড় জিনিসই ঠিক হয়ে যায়। যে জানায় কেন না, আশা করছে সব ঠিক হয়ে যাবে। এদিকে আবার দেখায় যে স্ক্র্যাপ ডিলার আর কাদের দুজনে মিলে সব জিনিসপত্র প্যাক করে নিয়েছে পালানোর জন্য। কেসের মধ্যে সমস্ত টাকাপত্র ভরে নিয়ে এর কাছে স্ক্র্যাপ ডিলার জানতে চায় কত অ্যামাউন্ট আছে তাদের ব্যাগে। কাদের জানা 40 থেকে 50 মিলিয়ন। উত্তরে এখানে স্ক্র্যাপ ডিলার জানায় যে সে ভুল বল, হার্ডলি 12 মিলিয়ন আছে। সে দীর্ঘদিন ধরে টাকার নয়-ছয় করছে, মানি লন্ডারিং করছে এবং সুটকেসের মধ্যে ভরে নিয়ে যায়। ঝলক দেখেই বলে দিতে পারে কত টাকা উপস্থিত। স্ক্র্যাপ ডিলার এখানে কাদের থেকে জানতে চায় যে পাসপোর্ট তৈরি হয়ে গেছে কিনা। উত্তরে কাদের জানায় সব তৈরি হয়ে গেছে, কিন্তু তাদের এখান থেকে বেরোনোর অপেক্ষা। এদিকে দেখায় সাবাস পৌঁছে গেছে রফিকের আড্ডা সুয়াদকে নিয়ে এবং তার রফিকের সব লোকেদের গুলি করে মেরে মেরে রফিককে খুঁজে পায়। তাকে পিটিয়ে জিজ্ঞেস করতে থাকে স্ক্র্যাপ ডিলার কোথায়, যার জন্য সে পাসপোর্ট বানিয়ে। রাফিক হম্বিতম্বি করলেও পাসপোর্ট এবং স্ক্র্যাপ ডিলারের কথা না জান কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার দিয়ে সাবাস তাকে কয়েকবার আঘাত সমস্তটা গড়গড়িয়ে বলে দেয় এবং এটাও বলে দেয় যে তারা রোমানিয়া পালাচ্ছে। তারপরে ওখানে সাবাস রফিককে ছেড়ে দেয় না, তাকে সিলিন্ডার দিয়ে পিটিয়ে মেরে দেয়। ঠিক আবার দেখায় সাবাস বসে গাড়িতে অপেক্ষা করছিল সোয়াতের জন্য। সে জানতে চায় কোথায় গিয়েছে। সোয়াত উত্তরে সোয়াত জানে এই খবরটা পেয়েছে যে মারাশলি বলে ব্যক্তিটি অর্থাৎ মেহমেত ইনছে এখন মোস্ট ওয়ান্টেড, সে পালিয়েছে। সাবাস বলে এবার স্ক্র্যাপ ডিলার আর ওই মেহমেত বলে লোক দুজনকে যদি সাবাস না মারতে পারে, প্রথমে সে সুয়াদকে গুলি করবে, তারপর সে নিজেকে গুলি করবে। এখন আর সাবাসের কিছুই ভালো লাগছে, মন শুধুমাত্র সবকিছু শান্ত করার চেষ্টা করবে। এদিকে দেখায় মাহুরের ফোনে কল করে বসে সাবাস এবং তার মাহুরের কল রিসিভ করে মেহমেত কল রিসিভ করে জানতে চায় যে সাবাসের কাছে যে সে মাহুরের কাছে কি চায়, সে মাহুরকে কেন কল করবে। মেহমেতের গলার আওয়াজ শুনে সাবাস হেসে বলে তাকে মেহমেতকে সে আকাশে কেন খুঁজতে যাচ্ছে যখন জোড়া মানিক হিসেবে তাদের প্রেম জোর হিসেবে তাকে মাহুরের সাথেই পেয়ে যেতে পারে মাটিতে। ছোট বুদ্ধিটাই কাজে লেগে গেছে, সে এক ছোটেই পেয়ে গেল তো মেহমেতকে কলে। জানায় সে শুনলো নাকি তারা মানিক জোর একসাথে প্রেমিক সাথে কোথাও ঘুরতে যাচ্ছে। সে মাহুরের আড়ালে তার বাবার সাথে সমস্ত কিছু ঠিক করে নিয়ে তার সাথেই পালাত। বলে স্ক্র্যাপ ডিলার বিষয়ে সে কিছু জানে, এটাই বলতে চাইছে তো। বলে একদমই তাই, স্ক্র্যাপ ডিলার এখন তার শত্রুর বিষয়ে সাবাস কিছু জানবে, এটাই তো সঠিক। সাবাস এখানে কিভাবে পালাচ্ছে, ডিলার আর কাদির কোন বন্দরের মধ্যে দিয়ে আর কোথায় যাচ্ছে সেটাও বলে দেয়। সাবাস এখানে বাবা আর ছেলেকে দুজনকে একসাথে শেষ করার জন্য প্ল্যান করে। মাহুর ফিরে এলে গাড়িতে বসে মেহমাত বলে মাহুর তাদের দুজনের ঠিক করা গন্তব্যে যাওয়ার আগে এক জায়গায় তাদের দাঁড়াতে হবে। জানতে চায় কোথায়, উত্তরে বলে সেটা সারপ্রাইজই থাকে। এখানে মেহমাত সেই বন্দরে পৌঁছানোর কথা বলে। আবার দেখায় বন্দরে কাদির এবং ডিলার দুজনেই পৌঁছে গেছে এবং তারা দুজন পোর্টে থেকে জাহাজে ওঠার প্ল্যান করছে। এদিকে আবার দেখায় যে সাবাস আর সুয়াতও সেই বন্দরে পৌঁছে গেছে। সাবাস দূরবীন দিয়ে দেখে নেয় কাদের আর ডিলারকে যে তারা পালানোর চেষ্টা করছে জাহাজে। সাবাস বলে সুয়াতকে এই সুটকেসগুলো দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো জামা কাপড় জিনিসপত্র তাদের পার্সোনাল নেই, এর মধ্যে টাকা আছে। সাবাস এটাও জানায় সুয়াতকে, কিন্তু এইসব বিষয় নিয়ে সে কোনোভাবেই আর কেয়ার করে না, সেটা তো সুয়াত জানে। তোরে সুয়াত সাবাসের মনের কথা বলে যারা যারা বাজে কাজ করেছে, শত্রুতা করেছে, তারা প্রত্যেকেই পানিশমেন্ট পাবে, সাফার করবে। সাবাস জানে একদম এটাই হবে। স্ক্র্যাপ ডিলার মেহমত বা তাদের রিলেটিভ কাউকেই ছেড়ে দেবে না। আবার দেখায় গাড়িতে যেতে যেতে মাহু জিজ্ঞেস করে মেহমতকে যে সে কোনোভাবেই কোনো কথা বলছে না যখন থেকে তারা স্টুডিও থেকে বেরিয়েছে। মেহমত বলে সে মেহমতের আর একটা জিনিসের সাথে পরিচয় করাতে যাচ্ছে, তার অতীতের একটা দিকের সাথে। জিনিসটার সাথে মাহুর দেখা করে নিলে, পরিচয় করে নিলেই তারা সেখান থেকে বেরিয়ে যায়। জানতে চায় বিষয়টা কি মেহমতের সাথে খুবই গুরুত্বপূর্ণ। মেহমত জানায় ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এই বিষয়টা কমপ্লিট হয়ে গেলেই সে প্রমিস করছে মাহুরের সাথে সে শান্তিপূর্ণভাবে জীবন কাটাবে। মাহুর আর মেহমত তারা দুজনেই বন্দরে চলে আসে। মাহুরকে গাড়িতে বসিয়ে রেখে মেহমত বলে যে সে মাহুরকে ছাড়া কিছুই নেই। অনেক ধন্যবাদ এতদিন তার সাথে তার পাশে থাকার জন্য। কিছুক্ষণের মধ্যে কাজটা করেই সে চলে আসছে মাহুরের কাছে।
মাহুর জানায় মেহমাদকে সে অপেক্ষা করছে গাড়িতে তাড়াতাড়ি চলে আসতে। পরে মেহমাদ ভেতরে যেতে থাকে এবং কাদের ফোনে রফিকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে পায় না। উনি পেছন থেকে মেহমাদ গিয়ে তার মুখ চেপে ধরে তাকে বেহুশ করে দেয়। তারপরই স্ক্রাপ ডিলারের কাছে গিয়ে তার মুখোমুখি দাঁড়ায়, কথা বলে। ডিলার জানতে চায় মেহমাদের কাছে সে এখানে কি করে এসে পৌঁছলো, তার কি চাই। ভেবেছিল আরামসে এখান থেকে তারা পালিয়ে যাবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অপেক্ষা করতে পারে না যে রাষ্ট্রের লোকেরা তাদের এসে খুন করবে এবং তারা অপেক্ষা করবে। মেহমাদ স্ক্রাপ ডিলারকে বলে তাকে বেশি চিন্তা না করতে, অন্য কেউ মারবে না, এখানে মেহমাদই তাকে মারবে। মেহমাদ এখানে স্ক্রাপ ডিলারের জন্য এসে ডিলার এখানে মেহমাদের থেকে বাঁচার জন্য প্রথমে গরম জল যা সে চা বানানোর জন্য করছিল সেটা মেহমাদের উপর ছিটিয়ে, তারপর এখানে স্ক্রাপ ডিলার কোথাও পালাতে পারে না, মাটিতে পড়ে। তার বন্ধুকে সে আবার তার উপর ধরে, বলে যে পথের শেষে দাঁড়িয়ে এখানে স্ক্রাপ ডিলার আর কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। স্ক্রাপ ডিলার মেহমাদকে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে যে তার বাবাকে মেরে তার পাশ থেকে বেরিয়ে আসতে পারবে। পরোক্ষভাবে তার ভাইয়ের মৃত্যু এবং তার মায়ের মৃত্যুর জন্য মেহমাদ জানায় কারণ তার বাবাই ছিল, কারণ প্রতি রাতে তাদের সবাইকে ধরে সে মারত, কোনোদিন এতটুকু ভালোবাসেনি। স্ক্রাপ ডিলার বলে স্ক্রাপ ডিলার তার বাবার থেকে যা পেয়েছে সেই ব্যবহারটাই করার চেষ্টা চেয়েছে তার ছেলেদের সন্তানকে স্ত্রীকে স্ট্রং হোক। স্ক্রাপ ডিলারও প্রতিবেশীর ঘরে জন্মেছে, নিজেদের ঘরও ছিল এবং তার বাবাও তাকে ভীষণ মারত, সে প্রচন্ড দুঃখী থাকে। যেভাবে সে জন্মেছে, যেভাবে সে বড় হয়েছে, এই জিনিসপত্রগুলো কি সে ডিজার্ভ করত? কখনোই না। হ্যাঁ, সে একজন বাজে লোক, সে অনেক বাজে কাজ করে, তার ফ্যামিলিকে হত্যা সে কখনোই করেনি। এখানে মেহমাদ যদি তার বাবাকে মারে, মেহমাদ নিজেও কোনোদিন এই পাপ থেকে মুক্তি পাবে না। জানায় তার পরিবার চিরকালই তার বাবা থেকে চেয়েছিল যে ভালো মতো তার বাবা তার ভাইদের ভালোবাসবে, তার মাথায় হাত বুলিয়ে দেবে। তার স্ত্রীও চেয়েছিল সামান্য ভালোবাসার একটু সম্মান। স্ক্রাপ ডিলার এখানে সব দিক থেকেই ব্যর্থ হয়ে এবং স্বামী হওয়া থেকে ভাবে সে প্রপার বা নর্মাল একটা ফাদার হতে পারেনি। ডিলার জানায় হ্যাঁ এটা একদমই সত্যি, কিন্তু সে তার বাবাকে মেরেও কোনো কিছু সলভ করতে পারবে না, তার অতীত শুধরে যাবে না। এখানে দেখায় মেহমাদ তার বাবাকে ছেড়ে এখানে তার বাবার উপর গুলি চালায় না, তারা দুজন সম্মুখীন হয়ে বসে। এখানে বাবা আর ছেলে দুজনেই খুব ইমোশনাল হয়ে এখানে কেঁদে কেঁদে স্ক্রাপ ডিলার অর্থাৎ তার বাবাকে বলে ভগবান যেন তাকে কোনোদিনই ছেড়ে না দেয়, তার পাপের জন্য সবসময় শাস্তি দেয় সেই কামনা করে। প্রথমবার স্ক্রাপ ডিলার মেহমাদ বেরিয়ে যাওয়ার সময় তাকে ছেলে বলে সম্বোধন করে। দেখায় মেহমাদ চোখ বন্ধ করে জাহাজের ভেতর থেকে বেরিয়ে মাথার পেছনে বন্দুক এসে ধরে সুয়াদ পাশ থেকে এসে কথা বলতে থাকে। সারাক্ষণ ধরে সে তাদেরকে সুযোগ দিন বাবা ছেলেকে দুজনকে মারার, সে নিজের চোখেই এই দৃশ্যটা দেখবে, সুখটা নেবে। তাদের দুজনেই অক্ষম এবং অপার। তার কনফেশন শুনলো, চোখের জল দেখলো, দুঃখ দেখলো, কোনো কিছুতেই সে ডিস্ট্র্যাক্ট হয়নি। থেকেও বড় কথা, তাদের গ্রেটেস্ট হিরো মেহমাদ মারাশলি তার বাবা তার বড় শত্রুকে ক্ষমাও করে দিয়েছে। মেহমাদ জানায় সে সত্যির বিষয়ে কিছুই জানে, কাউকে ক্ষমা করেনি, প্রত্যেকে নিজের পাপের শাস্তি পাবে এবং সাফার করবে। বলে এখানে স্ক্রাপ ডিলারকে মেরে দিত তাহলে এই কাজটা সাবাসকে করতে হতো না। দেখো সাবাস শত্রু হয়েও এখানে মেহমাদকে বাঁচিয়েছে, কারণ বেশি কিছুক্ষণ হলে ডিলার এখানে মেহমাদকে ঠিকই মেরে দিত। তোরে স্ক্রাপ ডিলার বলে এরকমটা সে কখনোই করতো না, সে যথেষ্ট সিনসিয়ার। সেখানে মেহমাদকে প্রভোগ করার চেষ্টা করতো। বলে স্ক্রাপ ডিলারকে সে ভেবেছিল সেই মানুষটা ন্যূনতম হলেও ভালো না, একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে সে হত্যা করেছে। এই দুনিয়াতে সাবাস সব থেকে বেশি ভ্যালু করতো। স্ক্রাপ ডিলার জানায় সাবাসের মতো কোনো নোংরা বা বাজে কাজ বা এত হত্যা কখনোই স্ক্রাপ ডিলার করে, শুধুমাত্র টাকা পয়সা নিয়ে নয় করতো। লোককে হত্যা করার পরও সাবাস যখন এতটুকু অনুতপ্ত নলে তার এখন ধেরে ছেলের মতো মামা বলে কাঁদা উচিত না। সেখানে সাথে সাথে বন্দুক বার করে গুলি করে মেরে দেয় স্ক্রাপ ডিলার। ওই বন্দুক নিয়ে মেহমাদের দিকে এগোতে থাকলে সাবাদকে ফেয়ারওয়েল বলতে গেলে মেহমাদকে গুলি করতে গেলেই পাশে থাকা সুয়াদকে টেনে নিজেকে কভার করে নেয় এবং সাবাসের গুলিটা লেগে যায় সুয়াদ। সাবাস চট করে বেরিয়ে এসে পালাতে থাকা মেহমাদকে গুলি করে মেহমাদ সাবাসের সামনেই বসে পড়ে গুলিবিদ্ধ হয়ে। আর সাবাস বলে সে কোনোভাবেই অর্থাৎ মেহমাদ কোনোভাবেই বেঁচে থাকা ডিজার্ভ করে। সেখানে মেহমাদকে আবার গুলি করতে গিয়ে নিচ থেকে দাঁড়িয়ে মেহমাদের বন্দুক দিয়ে গুলি করে দেয় সাবাস। তারপর সাথে সাথে দৌড়ে এসে মেহমাদকে সামলানোর চেষ্টা করে, তোলার চেষ্টা করে, বলে যে তাদের একসাথে যেতে হবে হাসপাতাল। মেহমাদের এখানে প্রচুর রক্তপাত হচ্ছে। মারাশলি অর্থাৎ মেহমাদ জানায় সে সেই সমস্ত ক্ষতগুলোকে ভীষণ ভয় পায় যেগুলো রক্তপাত করে। ওর এখানে কোনো কিছু উপায় না পেয়ে কল করে হিলালকে এবং জানিয়ে দেয় যে মেহমাদ আহত হয়েছে। সমস্ত ফোর্স নিয়ে যেন তাদের উদ্ধার করতে এখানে উপস্থিত হয় হিলাল। মাহুর আবার ছুটে গিয়ে মেহমাদকে চোখ খুলিয়ে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে, বলে তাকে চোখ বুঝতে না, মাহুর তার কাছেই আছে, তার পাশেই আছে।
মেহমাত এখানে ইচ্ছা প্রকাশ করে বলতে থাকে তাদের প্রেমটা, তাদের দেখা সাক্ষাৎগুলো যদি অন্যরকম হতো, স্কুলের প্রেম বা ইউনিভার্সিটির প্রেমের মতো কতই না রোমান্টিক হতো। এখানে বারবার তাকে চোখ বন্ধ করতে না করে বারবার বলে তাকিয়ে থাক, সাথে এখানে কথা বলতে থাক। মেহমাত এখানে কল্পনায় তার ভাই ইসমাইলকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। তাকে হঠাৎ করে চোখ বুঝে দেয়, আর তখনই আশপাশ থেকে অ্যাম্বুলেন্স, প্রসিকিউটর টোলগা, হিলাল, সব নেভজের সব পুলিশ ফোর্স নিয়ে চলে আসে এবং মেহমাত, মাহুর, সাবাস সকলকে উদ্ধার করে নিয়ে সেখান থেকে যায়। মারাশলি অর্থাৎ মেহমাতকে বাঁচানোর জন্য এখানে অপারেশন হয়, কিন্তু অপারেশনের শেষে ডাক্তার এসে খারাপ খবরটা তাদের দিয়েই দেয়, জেলাল চুন ব্যক্তিটি আর নেই। যে হিলাল, মাহুর সকলেই খুব ভেঙে পড়ে এবং হাউ হাউ করে কাঁদতে থাকে। পরবর্তী দৃশ্যে দেখায় সময় আরো খানিকটা এগিয়ে গেছে, সমস্ত কিছু আগের মতো শান্ত হয়ে গেছে। নিজায়েত নিজের মাসির বাড়িতে নিজের ঘরে বসে কম্পিউটারে কিছু লেখালেখি করে, মাঝখানে গিয়ে সে নিজের মদের বোতল থেকে মদটা ফেলে আসে, অর্থাৎ এখানে সে ভালো মানুষ হয়ে গেছে, নিজের খারাপ অভ্যেসগুলো ত্যাগ করেছে। নিজায়েত এখানে টাইপ করে লিখতে থাকে তার কম্পিউটার হিউম্যান, অ্যানিমেল এবং লাভের বিষয়। অ্যানিমেলরা হয়তো তাদের কমিউনিকেশনের মাধ্যমে তাদের ভালোবাসা বহিঃপ্রকাশ করে, মানুষের সাথেও হয়তো অ্যানিমেলের ভালোবাসাটা হয়তো অনুভূতির মাধ্যমেই হয়। অনুভূতি জিনিসটাই ভালোবাসার প্রথম এবং মুখ্য উপাদান। মানুষের মধ্যে ভালোবাসাটা কিভাবে হয়? কোন একজন মানুষ যদি অন্যজনের হৃদয়ে হাত রাখে, তাকে ভালোবাসার কথা বলে, তাহলে ভালোবাসার অনুভূতি কি বহিঃপ্রকাশ হয়? ভালোবাসা বিষয়টা কি ওভারফ্লো হয়ে যায়? তখন কেউই জানে না, কিছুই জানে। প্রত্যেকের কাছে অনুভূতি এবং প্রত্যেকটা জিনিস বহিঃপ্রকাশ আলাদা, প্রতিটা জিনিসে তালা এবং চাবি আলাদা। দিকে আবার দেখায় যে নিজায়েত, মাহুর এখানে উপস্থিত নেই, অর্থাৎ এখানে মাহুরের মাসির রান্নাঘরে যেখানে দাঁড়িয়ে নিজায়েত এই কথাগুলো বলছে, এগুলো সে একসময় টাইপ করেছে তার কম্পিউটারে। দেখানো হয় বেহিয়ে এবং নিজায়েত বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের জন্য একটা বিশেষ দিন। সেখানে নিজায়েত এবং বেহিও ছাড়া তার মাসি এবং নুরানা সাদিকও উপস্থিত। জানায় তাদের মাঝখানে মাহুর এখন উপস্থিত নেই, কারণ তার মনের দুঃখটা এখন অনেক বেশি তাজা। তাদের সুখের এবং শুভ দিনে সে কখনোই আনহ্যাপিনেসটা আনতে চায়, বলে এটা কখনো হতে পারে একটা মিষ্টি এত ভালো মেয়ে একটা আনহ্যাপিনেস আনবে তাদের ভালো দিনে? বলে একদমই। মাহুর জানেই না মানুষকে কি করে আনহ্যাপি করতে হয় বা দুঃখ দিতে হয়, তবুও সে তাদের দুজনকে শুভেচ্ছা জানিয়ে নিজায়েতের খালা অর্থাৎ মাসি এসে বেহি এবং নিজায়েতের মাঝখানের আংটি দুটোর ফেদারটা কেটে দেয়, তাদের শুভেচ্ছা জানায়, তাদের দাম্পত্য জীবন শুরু করে। এদিকে আবার দেখায় মাহুর দেখা করতে এসেছে জেলালের কবরে, সে তাকে জানাচ্ছে সেও তাকে একা ছেড়ে দিয়ে চলে গেল। ভাবে মাহুরের বেশিরভাগ কাছের মানুষ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। জেলাল আর মাহুরের কত কথা দেওয়া ছিল, তাদের কত কাজ যেগুলো বাকি ছিল কোনোটাই পূরণ হলো না, এবং মাহুর তার জীবনটাকে কিভাবে কমপ্লিট করছে এটাও জানায় যে তার ভাইয়ের আর বেহিয়ের একটা সম্পর্ক নতুন তৈরি হয়েছে এবং তারা তাদের নতুন জীবন শুরু করতে চলেছে। এদিকে আবার দেখায় নেভজেত তো দেখা করতে এসছে মারাশলির কবর। মাহুর আর নেভজেত দুজনের প্রথমে কুশল বিনিময় করে। নেভজেত এখানে মাহুরকে সমবেদনা জানায়। মাহুর জানতে চায় মেহমাতের কবরে তার আসল নামটা কেন দেওয়া হয়নি। নেভজেত জানায় তার পরিবার এটাই চেয়েছে। এবার বলতে এখানে হিলালের কথা বলা, হিলালই একমাত্র তার পরিচিত কেউ ছিল, তাই তার কবরে জেলাল চুন বলে নামটাই লেখা, কারণ মেহমাতের আইডেন্টিটিতে জেলাল চুন নামটাই ছিল। মাহুর আর নেভজেত দুজনেই এখানে মারাশলি ক্যারেক্টারটা এবং মেহমাত দুজনের চরিত্র নিয়ে কথা বলে। দুজন অর্থাৎ মাহুর এবং নেভজেত দুজনকেই আলাদাভাবে মেহমাতকে কোনোভাবেই তারা চিনত না। মানুষটা এত রেসপন্সিবল, এত ডিউটিফুল ছিল এবং শেষ পর্যন্ত তার সাকসেসফুলি কাজটা করে গেছে। ও জানে এতদিন হয়ে গেছে, কিন্তু জেলিসের সম্মুখীন হওয়ার সাহস তার হয়নি, না সে জেলিসকে কল করতে পেরেছে। জানায় জেলিস এখনো ছোট একটা বাচ্চা মেয়ে এবং এই বিষয়ে কিছুই জানে না। ও জানতে চায় হিলাল আর জেলিস কেমন আছে। তো নেভজেত জানায় যে খুবই ভালো হয়েছে যে জেলিসকে নিয়ে তার মা অর্থাৎ হিলাল অন্য শহরে উপস্থিত হয়েছে কিছুদিনের জন্য। না, হিলালের মন ভালো আছে, আর জেলিসও এতবার প্রশ্ন করে যাচ্ছে। আর মাহুর বিদায় নেওয়ার চেষ্টা করে নেভজেতের থেকে, বলে তার প্রফেশনই এখন তার সবকিছু, তাকে ছবি তুলতে আবার বেরোতে হবে। তোরে এখানে নেভজেত জানায় একটা জায়গার নাম, এখানে গিয়ে সে আশা করছে অনেক ভালো সিনারিও পেতে পারে, অনেক ভালো ছবি তুলবে। এদিকে আবার দেখায় যে সাভাস দীর্ঘদিন ধরে জেলে কষ্ট পেতে থাকে। জেলের একজন পুলিশ তাকে ডাকতে এলে দেখে যে দীর্ঘ অসুস্থতার পর এখানে সাভাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওর আবার নিজের মতো আগের মতো ছবি তুলতে বেরিয়েছে। এই জায়গায় ও অ্যাড্রেস দিয়েছিল নেভজেত, এখানে গিয়ে আশেপাশে সে ছবি তুলছে। তখনই তার দেখা হয় মেহমাত অর্থাৎ জেলালের কুকুর সাসকিনের সাথে। তার সাথে দেখা করে তার সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তাতেই সাসকিন তার সামনে থেকে দৌড়তে শুরু করে। মেহমাতও মাহুরও এখানে সাসকিনের পিছু নিয়ে গিয়ে একটা
বইয়ের দোকানে দাঁড়ায়। বইয়ের দোকানটা দেখা মাত্রই সে আগের স্মৃতির কথা মনে পড়তে থাকে, আশেপাশে বইগুলো দেখতে থাকে। ওর একবার হাঁক দিয়ে বইয়ের দোকানে জানতে চায় যে এখানে কেউ উপস্থিত আছে কিনা। তখনই সে পাশ থেকে একটা পরিচিত অনেক দিনের চেনা আওয়াজ শুনতে পায়। ব্যক্তিটি বলে যে হয়তো সেই মহিলা পুরনো কিছু হারিয়ে যাওয়া বছর বা দিনের দেখছে, হয়তো সে সেটা খুঁজে বের করার বা হাতড়ানোর চেষ্টা করে। বুকসেলার তার জন্য একটা রিজার্ভ করে রেখে হারিয়ে যাওয়া কিছু স্মৃতি। এখানে মুখ দেখলেই বোঝা যায় যে মেহমেদ ইনচা এখনো বেঁচে আছে। এখানে পুলিশ ফোর্স, হিলাল সকলে মিলে জেলাল আইডেন্টিটিটাকে নষ্ট করে, আইডেন্টিটিটা সকলের কাছে, মাফিয়া ওয়ার্ল্ডের কাছে উন্মুক্ত হয়ে গেছে। আইডেন্টিটিটা নষ্ট করা খুবই দরকার ছিল মেহমেদ ইনচে হয়ে ফিরে আসার জন্য। তার শত্রুরা তখনও সজাগ থাকতো। ওর আর মেহমেদ দুজনকে দেখে আবার খুব ইমোশনাল হয়ে পড়ে। দুজন ভীষণ ইমোশনাল হয়ে যায় এবং কুশল বিনিময় করে। প্রথম ওর কেঁদে কেটে রেগে বলে যে এই সমস্ত জিনিসের জন্য সে মেহমেদকে অ্যাকাউন্টেবল রাখতে, একটা জিনিসের এই প্রত্যেকটা কষ্ট দেওয়ার হিসাব সে নেবে। এখানে মেহমেদ জানায় সে এতদিন ধরে মাহুরকে দূর থেকে দেখে এসছে এবং সে দেখেছে সে কতটা কষ্ট পেয়ে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে সে রাজি আছে। ওর বলে সে এখন ভীষণ রেগে আছে, কিন্তু কোনো কারণের জন্য সে তাকে বকাবকিও করতে পারছে না, কারণ সে তাকে এতদিন ভীষণ মিস করেছে। ওর বলে সে ভাবতে পারছে না সে চোখের সামনে তার ভালোবাসার মানুষটাকে আবার দেখছে, এই জিনিসগুলো আবার এক্সপিরিয়েন্স করছে। ওর বলে মেহমেদকে কথা দিতে যে সে যেন তাকে আবার কখনো হারিয়ে না ফেলে, সে যেন তাকে কখনো ছেড়ে না যায়। মাহুর আর মেহমেদ এখানে দুজনকে কথা দেয় তারা কোনোদিনও আলাদা হবে না। বলে সব ঠিক আছে, কিন্তু এত কিছু যে করলো হিলাল আর জেলিশ, তাদের এই বিষয়টা জানানো হয়তো চিন্তায়। মেহমেদ এখানে নিজের ফোন বার করে মাহুর আর নিজের একটা ছবি নেয়, সেটা হিলালের ফোনে পাঠিয়ে দেয়। হিলাল এদিকে সেলফিটা পাওয়ার পরেই তার মেয়েকে জানায় যে তার বাবার তরফ থেকে তার মেয়ের জন্য একটা মেসেজ আছে। হিলাল জানায় জেলিশকে তার বাবাকে উত্তরটা দিয়ে দিতে। জেলিশ এখানে তার মায়ের ফোনে অর্থাৎ হিলালের ফোনে মাহুর এবং মেহমেদ খুব সুন্দর লাগছে একসাথে এই কথাটা লিখে পাঠায়। মেহমেদ আর মাহুরও এই মেসেজটা পেয়ে যায়, তারা দুজন ভীষণ খুশি হয়। ও জানতে চায় এখানে দেখে জেলিশকে তো অবাক মনে হলো না যে তার বাবা এখনো বেঁচে আছে। মেহমেদ জানায় যে জেলিশ আর হিলাল বিষয়টা দুজনেই জান। জেলিশও খুব দুঃখ পেয়েছিল যে তার মাহুর আপার থেকে কথাটা লুকোতে হতো। ওর এখানে হেসে বলে জেলিশ যতটাই কিউট হোক না কেন সে কিন্তু এই জিনিসটার জন্য তাকেও অ্যাকাউন্টেবল রাখে। এখানে হেসে বলে হ্যাঁ সেই দুষ্টু বাচ্চা মেয়েটা এই জিনিসটা ডিজার্ভ, তার সাথে পরে কথা বলে নেবে। দেখেন মাহুর জেলিশের সাথে পরে বিষয়টা বুঝে নেয়। মাহুর আবার বলে মেহমেদকে ভীষণ ভালোবাসে। মেহমেদ তো একই কথাটা জানায়, সেও মাহুরকে ভীষণ ভালো। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।